হামাস এখন পটেনশিয়াল ফোর্স, যদি ইট ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য পারসুয়েশন অফ ইসরায়েল ওয়ান্স আপন আ টাইম, বাট এরা বুঝতে পারছে যে ইসরায়েল এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে না পারলে আমাদের কোনো আর অস্তিত্ব থাকবে না। গোড়ায় কিন্তু সমস্যা। এগুলো আমরা দেখে খুশিতে আটকানা হব না। যতগুলো এগ্রিমেন্ট হয়েছে সবগুলো এগ্রিমেন্ট প্যালেস্টাইনিদের স্বার্থের বিরোধী হয়েছে, এবং ভূমি দখল এতে আরো সহজ হয়েছে ইসরায়েল। আমি যদি প্রথমেই বলি অসলো যেটা ক্যাম্প ডেভিড চুক্তিতে আসি, আপনি ক্যাম্প ডেভিড চুক্তি যখন হচ্ছিল তখন আনোয়ার সাদাত এবং এই যে মেনাচেম বেগিন তখন প্রাইম মিনিস্টার ছিলেন হুম। ইসরায়েলের, আর মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। দেখেন, আনোয়ার সাদাত অন গুড ফেইথ গেলেন, এবং এই চুক্তি করে যখন আনোয়ার সাদাত আসলেন তখন আনোয়ার সাদাতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, বিখ্যাত আরব জার্নালিস্ট, আপনার মতো সাংবাদিক যিনি, হাসনাইন হাইকল, আনোয়ার হুম। সাদাতের সঙ্গে খুবই ইনফর্মাল সম্পর্ক ছিল। যে তুমি এটা কি করে আসলে, যে তুমি যে চুক্তি করে সানাই উপত্যকা পাওয়ার জন্য করেছো, তো সেটা সাময়িকভাবে পাবে, কিন্তু এরা একসময় এটা নিয়ে নিবে। কারণ হাসনাইন হাইকল অত্যন্ত দূরদর্শী মানুষ ছিলেন। উপরন্তু তোমার জীবনটা বেঘুরে যাবে, এবং তাই ঘটলো। এবং আনোয়ার সাদাতকে মিশরের সেনাবাহিনী একজন ট্রেইটার হিসেবে, মিশরের সেনাবাহিনীর একটা তরুণ অংশ তাকে ট্রিট করলো। এবং কি করলো, উনি যখন কায়রোর প্যারেড গ্রাউন্ডে স্যালিউট দিচ্ছেন জাতীয় দিবসে, হি ওয়াজ শর্টেড বাই এ ভেরি ভেরি ইয়াং অফিসার। আপনি দেখলেন, এটা আমরা তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আই রিসিভ দিস ভেরি শকিং নিউজ অফ দ্য কিলিং অফ আনোয়ার সাদাত ওয়েল আই ওয়াজ এ স্টুডেন্ট অফ নিউ হোস্টেল। আপনি চিনেন ভিক্টোরিয়া কলেজে। হুম। তারপরে এবার আসেন, এরপরে করলো অসলো অ্যাকর্ড, যেটাকে বললো অসলো এগ্রিমেন্ট বা অসলো অ্যাকর্ড। এটাতে আসলেন কে? এটাতে আসলেন ইয়াসির আরাফাত। আর কে আসলেন? ওইখান থেকে আসলেন আইজাক শামির, সরি নো, আইজাক রবিন, যাকে পরে হত্যা করলো। এইবার বলি হলো, আগে বলি হলো আনোয়ার সাদাত। আর আইজাক রবিন কেন চুক্তিটা করলো, এটার জন্য একজন ইসরায়েলি এক্সট্রিমিস্ট ছেলে, কম বয়সী, বড় জোর 25-26 বছরের একটা ছেলে, 28 বছরের একটা ছেলে, আপনার আইজাক রবিনকে গুলি করে মেরে ফেললো while he was the prime minister of Israel. আপনি হুম। এই যে চুক্তিগুলো হলো, ক্যাম্প ডেভিড চুক্তি বলেন, অসলো অ্যাকর্ড বলেন, যেটা ক্লিনটন এটা ইয়া করলো, সভাপতিত্ব করল, ক্লিনটন প্রিজাইডেড ওভার অসলো অ্যাকর্ড। আর আনোয়ার সাদাত যে আপনার ক্যাম্প ডেভিড যেটা, এটা করছিলেন প্রেসিডেন্ট, যিনি ওই এই যে ডেমোক্রেট প্রেসিডেন্ট ছিলেন, খুব নাম করা, নোবেল প্রাইজও পাইলেন এর জন্য। তো এটা কি লাভ হলো? ইসরায়েলি অকুপেশন কি বন্ধ হলো? এই দুইটা বড় চুক্তির পরে ইসরায়েল কি একদিনের জন্য ভূমি দখল বন্ধ রেখেছে, আমাকে বলেন? এবং সবচেয়ে বড় কথা আজকে বলি, হামাস তৈরি করেছে তো ইসরায়েল। কেন হুম। জানেন? যখন পিএলও যখন খুব এগিয়ে যাচ্ছিল, এবং পিএলও ওয়াজ ইন দ্য লাইন অফ ক্রিয়েটিং আ স্টেট ফর দ্য প্যালেস্টিনিয়ান, যখন থেকে যে হয়ে যাবে বিশ্ব জনমত, এবং সেখানে বিখ্যাত ব্যক্তিরা এডওয়ার্ড সাইদ, ইব্রাহিম আবু লাগুদের মতো লোকেরা ইন্টারন্যাশনালি খুব আপনার ইয়ে করতেছিল, প্যালেস্টাইনিদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে জাগ্রত করছিল, এবং একটা কজ তৈরি করতেছিল, তখনই আপনার এই হামাস তৈরি করে দিল। তা হামাসরা প্রথম বুঝেই হোক না বুঝেই হোক, তারা তো ফাত্তার বিরোধিতা করলো, প্যালেস্টাইন লিবারেশন ফোর্সের বিরোধিতা করলো না। তো এখন যে জিনিসটা হচ্ছে, হামাস ইতিমধ্যে একটা মিলিটারি শক্তিশালী একটা মিলিশিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা আমাদের রিয়াদ বলে গেল, প্রতিষ্ঠিত হয়েছে। এখন ইসরায়েলিরা মনে করলো যে বিরাট ভুল করেছে, হামাসের পটেনশিয়াল তো ইয়াসির আরাফাতের চেয়ে বেশি আমাদের সাথে ফাইট করা। কেন, এই হামাস কি একদিন ইলেক্টেড হয় নাই? এই হামাস একদিন প্যালেস্টাইন ইয়া করে নাই, প্যালেস্টাইনে গভর্নমেন্ট ফর্ম করে নাই, আপনি জানেন। সে হামাস আজকে তো খারাপ হয়ে গেল কেন? এখন 7ই অক্টোবরের মানে অ্যাটাককে বড় করে দেখে, কিন্তু এর আগে যে অনেকগুলো হত্যা হয়েছে, এর আগে যেটা আপনার অনেক ফিলিস্তিনিদের বাড়ি দখল করে নিয়েছে, একজন ফিলিস্তিনি ঘুমিয়ে আছে, হঠাৎ করে ইসরায়েলি ঢুকে মধ্যরাতে, ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় সে ওই বাড়িটা দখল করে, একজন ফিলিস্তিনের যত আসবাবপত্র আছে সমস্ত কিছু গটিবাটি বাইরে ফেলে দিয়েছে। That was the picture of occupation of the land of Palestinian, ignoring and violating all international law and human rights. তাইলে আপনি বলেন,
তাইলে এই যে বড় বড় চুক্তিগুলো হলো, আপনি ক্যাম্প ডেভিড বলেন, অস্ত্র চুক্তি বলেন, দুইজন আমেরিকান প্রেসিডেন্ট যেখানে প্রিজাইড করলেন, জিমি কার্টার মনে হয়েছে, যিনি আপনার ক্যাম্প ডেভিড চুক্তি প্রিজাইড করলেন, উনি নোবেল প্রাইজও পেয়েছেন। বেগিনও নোবেল প্রাইজ পেয়েছেন। তারপরে ওইটার জন্য ইয়ারও নোবেল প্রাইজ দেওয়া হলো। ওই যে ইসরায়েলের প্রেসিডেন্ট ছিলেন যিনি তখন, সিমন প্যারেস, তাদেরকেও তখন ইয়া দেওয়া হলো, মানে পিস প্রাইজ দেওয়া হলো। নোবেল পিস প্রাইজ লাভ হলো কি? এরপরে থেকে তো এই চুক্তিগুলো করে বরং হামাস বা অন্যান্য প্যালেস্টিনি ফোর্সদেরকে ইয়ে করে রাখে, ঠান্ডা করে রাখে। এই ফাঁকে ইসরায়েলিরা ভূমি দখল করেছে। আপনি ওয়েস্ট ব্যাংকে দেখেন, দখল করে নিচ্ছে অনেক জায়গায়, এই দুই চুক্তির পরেও। ওয়েস্ট ব্যাংক, রামাল্লাতে অনেক জায়গা ইসরায়েলিরা দখল করে নিয়েছে, তাদের বাগান দখল করেছে, লেবু বাগান, সবকিছু এগুলো। তো সুতরাং আমার কোনো ফেথ নাই এখন। ইয়ে, ট্রাম্প সাহেব যে প্ল্যান দিয়েছেন, এই প্ল্যানটা কি? প্রথমে যে একটা মারাত্মক প্ল্যান দিয়েছেন সেটা কিন্তু খারাপ। এটা যদি আপনার হামাস মানে, বলেছে ডিসম্যান্টল দ্য ট্রুপস অফ হামাস, হামাস মিলিটারি ক্যাপাবিলিটি, হামাসের কোনো সামরিক শক্তি থাকবে না। এটাকে হামাসের সামরিক শক্তি, হামাসকে প্রত্যাহার করতে হবে। তাইলে আপনি বুঝেন, হামাসের সামরিক শক্তি যদি ডিসম্যান্টল হয়ে যায়, তাহলে আপনি কি উপায় আছে? আর আর কি, আর কোনো বাধাই তো রইল না। তারপরে এখানে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে রেকমেন্ড করা হয়েছে, যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হবে। কি গভর্নমেন্ট? এই গভর্নমেন্টে কোনো রেপ্রেজেন্টেশনই নাই ফিলিস্তিনিদের। শোনা যাচ্ছে যে টনি ব্লেয়ার কেনা হবে। টনি ব্লেয়ার তো ইরাক খতম করছে, জানেন না? টনি টনি ব্লেয়ার আর ইয়ার যে বুশ দ্য সেকেন্ডের যে ইয়ে ছিল, এই যে আনহোলি হানিমুন, সেটা ইরাককে, সাদ্দাম হোসেনকে না, আজকে বলি, সাদ্দাম হুম, হোসেনকে ধ্বংস করে দিল। আজকে যদি সাদ্দাম হোসেন থাকতো, তাহলে আমার মনে হয় ইসরায়েল এত সাহস পেত না। এই গাজাতে এইরকম স্টেরাইল কিলিং করার সাহস সাদ্দাম হোসেনের চোখের সামনে সাদ্দাম হোসেন কোনোদিন অ্যালাউ করতো না, জীবনেও করতেন না সাদ্দাম হোসেন। এবং এখানে একটা টাই হইতো, সিরিয়া, ইরান এবং সাদ্দাম হোসেন আগের অতীত ভুলে গিয়ে ইরানের সাথে একটা কনফেডারেটিং আর্মি তৈরি করতো এবং ইসরায়েলকে 12টা বাজিয়ে দিত, যেমন ইরান অনেকটা সাহায্য করেছে। সুতরাং ইরানের সাথে এই জিনিসটা বুঝতে হবে, ইরানের সাথে যখন ভার্চুয়ালি যুদ্ধে, বলতেই হবে ইসরায়েলের পরাজয় হয়েছে, এটা কেউ স্বীকার করুক আর না স্বীকার করুক। এটা হুম, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে। তাই ডোনাল্ড ট্রাম্পের ভয় এইটাই, যে ইরান যদি আবার হামাসের পক্ষে মিলিটারিলি, ফিজিক্যালি দাঁড়িয়ে যায়, তাইলে একটা বড় ধরনের ব্যাসাকার হয়ে যাবে। এবং ইসরায়েলের পক্ষে ইরান এর এবং হামাসের মিলিত শক্তি, সিরিয়াতে নতুন সরকার, সিরিয়াও যদি সেভাবে আসে, সিরিয়ার যে নতুন লোকটা বসছে, ইজ এ ভেরি মানে কমিটেড ডিটারমিন্ড পার্সন, যদি আসে, এটা বড় ধরনের সমস্যা হবে। এই সার্ভেটা আমেরিকা করেছে, করার ফলে ডোনাল্ড ট্রাম্প এই প্ল্যানটা নিয়ে এসেছে। প্ল্যানটা কি? যে এখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, সেখানে একজন ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট মেনটেনেন্সে একজন চিফ থাকবে। এটা টনি ব্লেয়ার কে করেছে। টনি ব্লেয়ার কি ভাইস রয়? টনি ব্লেয়ার কি ইংল্যান্ডের রানীর ভাইস, রাজার চার্লস এর রাজা চার্লস দ্য সেকেন্ডের কি ভাইস রয় হিসেবে আসতেছে? টনি ব্লেয়ার এখানে আসবে কেন? এবং স্টেট তো তৈরি করে, ইসরায়েলি রাষ্ট্রই তো তৈরি করেছে। যখন উইনস্টন চার্চিলকে এখানে কলোনিয়াল সেক্রেটারি করে পাঠানো হয়েছিল, he was inviting all the Jewish leader exactly to create the cause of the creating, you know, creating the state, Israeli state। এবং ওনাকে, মানে চার্চিলকে এখানে কলোনিয়াল সেক্রেটারি করে বসিয়ে দেওয়ার পরেই তো 1917 সালে বেলফোর ডিক্লারেশন আসলো এবং স্টেট তৈরি হইলো। তাহলে টনি ব্লেয়ারকে দিয়ে আবার কি তৈরি হবে? টনি ব্লেয়ার আসার পরে একটা জিনিস তৈরি হবে, গাজাকে ডিক্লেয়ার করবে যে এখন থেকে প্যালেস্টাইনের কোনো ভূখণ্ড নাই, গাজা এখন ইয়ের আন্ডারে যাবে। গাজা এখন ইসরায়েলের ভূখণ্ড হবে, আর পশ্চিম তীর এবং রামাল্লা নিয়ে নিবে ইন এ ফাইন মর্নিং। আজকে এত কিছু আলোচনার পরেও, আজকে শুক্রবার, শুক্রবার সকালে র্যাকলেসলি এয়ার স্ট্রাইকিং করছে হুম, ইসরায়েলি এয়ারফোর্স গাজার উপরে, বিশেষ করে ওই যে খান ইউনিস জায়গাটার উপরে করছে। এটা তো অত্যন্ত কোর প্লেস অফ গাজা। তাহলে কোথায়? লক্ষণ তো খারাপ। তার মানে কি, এই ধরনের একটা ম্যানেজমেন্ট করে বাকি যে জায়গাগুলা করবে। এবং মাহমুদ আব্বাস বসে আছেন গুফে তেল দিয়া, আর উনি কি, ও- ও- ও-
উনি তো মাখন খাচ্ছেন বসে বসে, লাভ হবে না। ওনাকে ওয়ান ফাইন মর্নিং এসে ইসরায়েলি সৈন্য বলে, প্লিজ ভ্যাকেট ইউর অফিস, এখন থেকে এটা আমাদের। নাই তো বলতে গেলে যদ্দূরে আছে এটা নিয়ে নিবে। এবং হামাস এখন পটেনশিয়াল ফোর্স, যদি ইট ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য পারসুয়েশন অফ ইসরায়েল ওয়ান্স আপন আ টাইম, বাট এরা বুঝতে পারছে যে ইসরায়েল এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে না পারলে আমাদের কোনো আর অস্তিত্ব থাকবে না। তো এইটাই তো ফ্যাক্ট। আমি তো অনেক চুক্তিগুলো বলে গেলাম। এইখানে আমেরিকা 200 সৈন্য ডেপ্লয় করেছে। কোথায় করেছে? মূল ভূখণ্ডে করে নাই, দূরে করেছে, একটু দূরে। হুম। এখন জর্ডন হলো আমেরিকা যা বলে তাই। জর্ডানের মধ্যে আমেরিকান সৈন্য ডেপ্লয় করে দিবে। জর্ডানের সাথে তো গাজার বর্ডার। একদিকের বর্ডার হলো জর্ডনে, একদিকের বর্ডার হলো ইজিপ্টের সাথে, আর একটা বর্ডার হলো জর্ডানের সাথে। এখানে আমেরিকা আর কয়দিন পরেই শুনবেন আমেরিকা জর্ডনে কি করেছে। জর্ডনে আমেরিকা, কি আমেরিকা- হচ্ছেন? আমেরিকান নেভাল বেস থেকে শুরু করে সকল ধরনের মিলিটারি এস্টাবলিশমেন্ট সেখানে ইয়ে করা শুরু করবে পার্মানেন্টলি। এমনিতে তো অলরেডি চতুর্দিকে আছে। জনাব ফরাদ হোসেন, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমার কাছে মনে হয়। জি। হ্যালো। জি, হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তো এখন যে, এখন জর্ডনের মধ্যে সৈন্য বসাই দিবে। 10,000 হুম। সৈন্য বসাই দিলেই চলে, আমেরিকান সোলজার। হুম। 10,000 সৈন্য বসাই দিলেই তো হবে। আর এখানে ইজিপ্টের সাথে তো অলরেডি সম্পর্ক শান্তি আছেই। মেনটেনেন্সের জন্য, অলরেডি শান্তি চুক্তি মেনটেনেন্সের জন্য এটা ঠিকভাবে পরিপালিত হচ্ছে কিনা এটার জন্য 300 মার্কিন সৈন্য অলরেডি এখানে রাখা হবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে, পয়েন্টসের মধ্যে আছে। তো জি। সুতরাং আমি কোনো আশা, আই এম নট ফাইন্ডিং এনি রে অফ হোপ। তারপরে এখন আপাতত আপাতত মৃত্যুযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ আপাতত কিছুদিন বন্ধ যে থাকার একটা রাইট। একটা 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 জিনিসে, রয়েছে। এই সুযোগে আমি মনে করি যে সারা বিশ্বের মুসলিম বিশ্ব এখন একটা ভালো শক্ত ভূমিকা রেখে ফাইন, কিভাবে sustain করা যায়, কিভাবে একটা ভালো সমাধান ভেরি করা যায়। ভেরি গুড কোয়েশ্চেন। আমি এই জায়গায় বলি আপনাকে, আরব বিশ্ব কখনো ফিলিস্তিনিদের পক্ষে কখনো আর দাঁড়াবে না। কারণ হুম। আরব বিশ্ব হলো, আরব বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব থেকে আরম্ভ করে কাতার, কুয়েত, আবুধাবি, ওমান, এরা আমেরিকার বলে এই রাজতন্ত্র টিকে আছে। কালকে যদি আরব বিশ্ব গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সৌদি আরব থেকে আরম্ভ করে যতগুলো রাষ্ট্র বললাম, পরের হুম। দিনই কিন্তু আমেরিকা হিসেব করবে। ডেমোক্রেটিক গভর্নমেন্টের পাওয়ার আলাদা। কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্টের পিপুলস ভয়েস থাকে। এখানে আরব বিশ্বের মানুষদের কোনো পিপুলস ভয়েস আছে? তাদের কোনো রাইট আছে কোনো তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার? একটা ডিক্টেটোরিয়াল কিংশিপ চলতেছে। তো এই রাজতন্ত্রগুলো টিকে আছে আমেরিকার সহায়তায়। তারা তো কোনোদিন আমেরিকার বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইবে না। মোহাম্মদ বিন সালমান যতই নাচুক, আমেরিকা যদি কালকে বলে তুমি সরে দাঁড়াও, সে তাকে সরে দাঁড়াতে হবে। তাই সারা বিশ্বে আমেরিকা ডেমোক্রেসি নিয়ে এত চিৎকার করে, আউটক্রাই। কই মিডল ইস্টের দেশগুলোতে তো ডেমোক্রেসির কথা বলে না। এখানে হয় ডিক্টেটর থাকে, নয় রাজতন্ত্র থাকে। কারণ আপনি এটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে কোনোদিন যদি সারা আরব বিশ্বে যদি গণতন্ত্র কায়েম হয়, ইসরায়েলের ফিলিস্তিনিরা তারা আলাদা একটি রাষ্ট্র পাবে। কারণ হুম। পিপলস ফোর্স তখন কাজ করবে। আরব বিশ্বের পিপলস ফোর্স কাজ করতে পারে না রাজতন্ত্রের জন্য। রাজতন্ত্র টিকে আছে আমেরিকার মদতের জন্য। তাই আমেরিকার এগেনস্টে কোনো আরব বিশ্বের কোনো নেতা যাচ্ছে না, এ হুম। ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। সুতরাং জি। গোড়ায় কিন্তু সমস্যা। এগুলো আমরা দেখে খুশিতে আটকানা হব না। যতগুলো এগ্রিমেন্ট হয়েছে সবগুলো এগ্রিমেন্ট প্যালেস্টাইনিদের স্বার্থের বিরোধী হয়েছে, এবং ভূমি দখল এতে আরো সহজ হয়েছে ইসরায়েল। এটি হলো কথা। আপনাকে অনেক ধন্যবাদ।